হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজির আরও একটা নতুন ক্লাসে। তোমাদের ইংরেজি গ্রামার পার্টের যে মূল অংশ সেটা ক্লাস শুরু হবে আজকে থেকে। যদিও বা আমরা লাস্ট যে দুইটা ক্লাস নিছি, অর্থাৎ হচ্ছে যে বেসিক ইংলিশের উপরে, সেখানে কিন্তু প্রোনাউন পড়াইছি, প্রিপোজিশন পড়াইছি। তার মানে 10 মার্ক ওইদিকে শেষ। জাস্ট তোমাদেরকে দেখাই দিতে হবে যে প্রোনাউন রেফারেন্স অ্যান্সার করতে হয় কীভাবে, আর টুকটাক একটু দেখাইতে হবে প্রিপোজিশনের ক্ষেত্রে তাই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কীভাবে পড়তে হয় সেটা দেখাই দিতে হবে। সো অলরেডি আমাদের ওইদিকে কিন্তু দুটো আইটেম প্রায় শেষ ধরা যায়। আর আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়বো। যদিও আজকে আর্টিকেল পড়াইতে চাইছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে, আর 10টা ক্লাস, প্রত্যেকদিন লম্বা ক্লাস নিচ্ছি, আজকে কমপ্লিটিং সেন্টেন্সটা পড়াই দিই। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও আমাদের সাথে, জানাও যে কি অবস্থা তোমাদের। এই যে তোমাদের পাবেল ভাইয়ের জন্য ক্লাসে দেরি হইলো, নাহলে আমি টাইম মতোই ক্লাস শুরু করি। আমি কখনো ক্লাসে লেট করি না। কি ভালো কথা। তুমি ক্লাস কয়টা শেষ করছো? 10টায় পুরা? এই মিয়া 56 শেষ করছি। আমি কি জানি, আমি জানি 10:30টায় ক্লাস, আমার জায়গায় 10:30। আমি তো ভাবছিলাম 2 ঘন্টা ক্লাস নিব। বাঁচতে হলে জানতে হবে, সঠিক জিনিস জানতে হবে। আর আপনি আগে মানে গতকালকে হচ্ছে 10:30টায় শুরু করলেন। কালকেও তো তোমাদের জন্যই তো। কালকে কালকে এই যে হৃদয় ক্লাস শেষ করছে দেরিতে। হৃদয় যদি আগে ক্লাস শেষ করতো, আমি কি 10:30 যাবেন? আমি তো রেডি। পাবেল ভাইয়ের ক্লাস কেমন লাগছে বলো তো? কোন পাবেল? আপনার আব্বুরে জিজ্ঞেস করেন যে পাবেল কিটা। আমার আব্বা চিনে তোমাকে? চিনবে না মানে? ঠিক আছে, ক্লাস নেন, বেস্ট অফ লাক। তুই ক্লাস নিতে হবে, তুই সবাই একটু তাড়াতাড়ি তোমাদের যে বন্ধু বান্ধবগুলো আমাদের এই ব্যাচে যুক্ত আছে, মানে আমাদের এই ফ্রি কোর্সের গ্রুপে যুক্ত আছে, তাদেরকে একটু মেনশন করে দাও, তারা তার সাথে সাথে ক্লাসে যুক্ত হইতে পারবে। আল্লাহ, আচ্ছা মাত্র 300 জন লাইভে, কি বাকিরা কি ঘুমাই গেছো? এই যে এর একটা গান আছে না আসিফের, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, তো তোমাদেরকে ডাক দেওয়া লাগবে ক্লাসের মধ্যে। আমি শীষ বাজে দেখ আমাদের এটা কোন পোকার এই কাজ, পোকারা এই কাজ করে, এই হাটে বেড়ায় তখন। আচ্ছা, আমাদের আজকের কমপ্লিটিং সেন্টেন্সের যে ক্লাস, একটা ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স শেষ করবো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হও, তাড়াতাড়ি একটু লাইভে যুক্ত হয়ে যাও, লেট করো না কিন্তু, তাড়াতাড়ি একটু ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা 30 সেকেন্ড মতো অপেক্ষা করব, 30 সেকেন্ড পরে পড়ানো শুরু করে দিব। পরে কিন্তু আসে ক্লাসে বলো না যে ভাই আমি তো এই জিনিসটা বুঝিনি, এটা আবার বুঝান, ভাই এটা কি ওইটা কি, এগুলো বললে হবে না ক্লাসে লেট করে এসে। সবাই একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা, বাকিরা আস্তে আস্তে তোমাদেরকে একটা গান শুনে নাকি? আমার সব থেকে প্রিয় একটা গান, হাইটটা যাই বুকটা ফাইটটা যাই, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটটা যাই, হাইটটা যাই, ওই বুকটা ফাইটটা যাই।
আজকে আমাদের আপাকে মৃত্যুদণ্ড দিছে, অনেক কষ্ট পেয়েছে। আপার সাথে এটা করতে পারলো, এটা অন্যায়। আমাদের মানবতার মা, তাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিছে, এটা মানার মতো না, এটা অন্যায় হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আসো সবাই, তোমরাও নিজ নিজ জায়গা থেকে তীব্র নিন্দা জানাও এটার। আপা যদি দেশে থাকতো তাহলে আমি এতক্ষণে আয়না ঘরে থাকতাম, আমার ক্লাস আর করতে পারতাম না। তোমরা আমার ক্লাসে নোটিফিকেশন আসে কারণ আমি এভরিওয়ান মেনশন দিই। আমার ক্লাসে দিনে একবারই এভরিওয়ান মেনশন দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। আচ্ছা চলো আমরা শুরু করি, যারা আসে তারপরে ক্লাস আসবে। কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটা আসলে কি? সেন্টেন্স মানে তো তোমরা জানোই, সেন্টেন্স মানে হচ্ছে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য হচ্ছে সেন্টেন্স। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে কি? সেন্টেন্স। এখন এটা কমপ্লিট করতে বলা হয়েছে। কমপ্লিট করতে বলা হয় কাকে? যেটা অর্ধেক থাকে বা অসম্পূর্ণ থাকে সেটা তো কমপ্লিট করতে বলা হয়, তাই না? তো পরীক্ষাতে দেখবে যে তোমার অর্ধেক দেওয়া থাকবে, পরীক্ষাতে অর্ধেক বা কিছু অংশ দেওয়া থাকবে, সেইটা দেখে বা সেটার উপর নির্ভর করে বাকি অংশটুকু তোমাকে করতে হবে। এই বাকি অংশটুকু দিয়ে কমপ্লিট করাটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সিম্পল একটা জিনিস, তোমরা পরীক্ষাতে যখন একটা সেন্টেন্স কমপ্লিট করতে যাবে তখন দুইটা জিনিস মাথার মধ্যে রাখবে। একটা হচ্ছে স্ট্রাকচার বা যেটাকে আমরা রুলস বলি, আর আরেকটা হচ্ছে বাংলা মিনিং অর্থাৎ বাংলা অর্থ। তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই স্ট্রাকচার জিনিসটা। কোনটা? এই স্ট্রাকচার জিনিসটা। তুমি যখন একটা সেন্টেন্স কমপ্লিট করতেছো তখন এখানকার যে গ্রামাটিক্যাল ব্যবহার, আমরা কি করতেছি? গ্রামার করতেছি না? সো গ্রামারের যে ব্যবহার ওটা সঠিক হইতে হবে। তারপরে বাংলা অর্থ গিয়ে মিল থাকলে খাবে খাপ কুদ্দুসের বাপ, আর মিল যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নাই। কিন্তু মানে সমস্যা নাই বলতে হ্যাঁ এরকম হয় যে আমাদের আগের যারা টিচার ছিল, ধরো যে 50-60 বছর বয়স, ওনারা এই দিক থেকে খুব সতর্ক যে রুলস ঠিক থাকতে হবে, বাংলা অর্থ ঠিক থাকতে হবে, তাহলেই তুমি কমপ্লিট নাম্বার পাবে। কিন্তু এখনকার যারা টিচার অনেক সময় কনসিডার করে যে না এর পাস করানো দরকার, তো এটা দেখাচ্ছে একটু একটু ছাড় দেই। কিন্তু আমরা একটা সেন্টেন্স তখনই পারফেক্ট বলবো যেখানে রুলস জিনিসটা একেবারে সুন্দরভাবে দিবে, রুলসে কোনো ভুল থাকবে না, এটা মাস্ট, রুলস ঠিক থাকা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে বাংলা অর্থটাও ঠিক থাকা লাগবে, শুধু রুলস না। যেমন মনে করো যে তুমি যখন তখনের ব্যবহার করতেছো, কি যখন তখন, ইংরেজি যখন তখন। এখন যখন তখনের ব্যবহার করতেছো, যে যখন তোমার বন্ধুর বাবা মারা গেছিল তখন তুমি নাচতেছিলে, যখন আর তখন কিন্তু ঠিক আছে, যখন তোমার বন্ধুর বাবা মারা গেছিল তখন তুমি নাচতেছিলে, যখন আর তখনের ব্যবহার ঠিক আছে। কিন্তু তুমি দেখতেছো বাংলা অর্থ ঠিক নাই, যে তোমার বন্ধুর বাবা মারা গেছে তুমি কি নাচবে? ঠিক আছে, বঙ্গবল্টু বা শেখ হাসিনা হইলে আলাদা হিসাব, তখন নাচতে পারো। কিন্তু এমনি তোমার বন্ধুর বাবা মারা গেছে তখন কি তুমি নাচবে? তখন তার নাচবে না, তখন তোমাকে কান্না করতে হবে। তো বাংলা অর্থ মিল নাই। তো স্ট্রাকচার ঠিক থাকলে হবে না, বাংলা অর্থ তোমাকে ঠিক রাখতে হবে। তাহলে আবার বলতেছি, কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে পরীক্ষাতে অর্ধেক অংশ দেওয়া থাকবে বা কিছু অংশ দেওয়া থাকবে, বাকি অংশটুকু লিখতে হবে, লিখে তোমাকে কমপ্লিট করতে হবে। বাকি অংশটুকু কিভাবে লিখবে? আগে যে অংশটুকু দেওয়া থাকবে এটার মধ্যে ক্লজ মার্কার বা অন্য সব কিছু দেখে তোমাকে ঠিক করতে হবে যে এই জায়গাতে আমি কি ব্যবহার করব। তো এইটাই হচ্ছে মূল বিষয়। তো রুলস ঠিক রাখতে হবে আর বাংলা অর্থ ঠিক রাখতে হবে, তাহলেই সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। হলো ক্লিয়ার? আজকেও ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম, গতকালকে ছিল হচ্ছে 1.2 কি 3K, মানে হচ্ছে যে 1200-1300। আজকের ক্লাসে হচ্ছে 1000, তার মানে আরও স্টুডেন্ট কমছে। আমি যদি বলি ধরো যে আমাদের গ্রুপে অলরেডি মেম্বার 7500 কি 7700 মতো,
তার মানে একটা সহজ হিসাব করো তুমি। এখানে আছে স্টুডেন্ট উপস্থিত আছে 1100, 7700 স্টুডেন্ট গ্রুপে আছে। এটার তুমি যদি 1100 স্টুডেন্ট আছে না, তার মানে তুমি যদি এটা ইন্টু 60% করো, তাহলে তোমার 7700 এই যে 60% আসে প্রায় তোমার 16% আসে প্রায় হচ্ছে প্রায় 1150 প্লাস এরকম। তার মানে আমরা বলতে পারি যে প্রতি 100 জনের মধ্যে আমাদের এখানে ক্লাস করতেছে 16 জন। কতজন? 16 জন। আমি গতকাল ক্লাসেও বলছি, দেখো রাত 10টার সময় না তো তোমার কলেজ থাকে, না তোমার অফলাইন কোচিং থাকে, না তোমার বাপ মা তোমাকে বাজারে পাঠাইছে কোনো কাজে। এখন কিন্তু অন্য কোনো কাজ নাই পড়ালেখা ছাড়া। তো তোমাদের মধ্যে কেউ এই বাজে অজুহাতগুলো এখন কিন্তু দিতে পারবে না যে ভাই আমার এই কাজ আছে, ওই কাজ আছে, এই কাজে ছিলাম, ওই কাজে ছিলাম, যেগুলো ইম্পর্টেন্ট। তো এত রাতে তোমার ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে ইংরেজি ক্লাস, এটাও 100 জনের মধ্যে 16 জন ক্লাস করতেছে। ধরে নিলাম অনেকে কারো পরীক্ষা চলতেছে, কারো এই সেই ঝামেলা আছে, এগুলো কত ধর আরও 15% ধরলাম। তার মানে 100 জনের মধ্যে 30 জন নিয়মিত ক্লাস করে, রেকর্ডেড ক্লাস ধরে নিলাম আরও 20% স্টুডেন্ট পরে রেকর্ডেড ক্লাস করবে। তারপরও 100 জনের মধ্যে 50 জন স্টুডেন্ট নিয়মিত ক্লাস করতেছে, আর বাকি 50 জন ক্লাস করতেছে না। এখন এই যে বাকি 50 জন, এদেরকে কি গ্রুপে রাখবো? তোমরাই বলো, এদেরকে গ্রুপে রাখা উচিত? এদের জন্য বিকেল 3টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত আমরা টানা ক্লাস নিচ্ছি, সেগুলো স্লাইড বানাচ্ছি, সেগুলোর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছি, সেগুলোর হ্যান্ড নোট তোমরা যেগুলো দিচ্ছ সেগুলো গ্রুপে পেজে দিচ্ছি। এই যে এত কষ্ট করতেছি তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে, তাদেরকে গ্রুপে রাখা উচিত? বলো। এদেরকে রাখা হবে না, এদের ডেডলাইন হচ্ছে আগামী শুক্রবার, আগামী বৃহস্পতিবার আর কি। আগামী বৃহস্পতিবার সব কয়টাকে গ্রুপ থেকে রিমুভ মারা হবে। এই যে 50% যারা ক্লাস করে না, এদেরকে আগামী বৃহস্পতিবারের পর অর্থাৎ শুক্রবারেই সকালে এদেরকে গ্রুপ থেকে রিমুভ মারা হবে চেক করে করে। এরকম স্টুডেন্ট আমাদের দরকার নাই, আগেই বলছি। তো কম্পিটিং সেন্টেন্সের মধ্যে রুল নাম্বার 1, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, যেই বছরই এইচএসসি পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ডেই দেখবে এই নিয়ম থেকে একটা না একটা প্রশ্ন কমন পাওয়া যায়। অনেক ইম্পর্ট্যান্ট একটা নিয়ম আর সহজ একটা নিয়ম, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। কিসের? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের বাংলা হচ্ছে যদি কিছু মনে না করো। কি? যদি কিছু মনে না করো। অনুরোধ করার ক্ষেত্রে সাধারণত আমরা এই জিনিসটা ব্যবহার করি, উড ইউ মাইন্ড। তো মনে রাখবে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। মনে থাকবে? এই যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, এটা কখনোই ভুলবে না, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিবে। তাহলে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। মনে থাকবে? যেমন আমরা বলতে পারি এরকম যে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। যদি কিছু মনে না করো তাহলে 1 কাপ চা খাই। তাহলে দেখো এখানে হচ্ছে উড ইউ মাইন্ড থাকার কারণে, এই বাক্যের মধ্যে উড ইউ মাইন্ড থাকার কারণে এখানে ভার্বের সাথে আমরা আইএনজি দিছি। কি? ভার্বের সাথে আইএনজি দিছি, আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিছি, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিছি। ক্লিয়ার? উড ইউ মাইন্ডের ব্যবহার, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই যে অনেক ছেলেরা আছে না, মেয়েদেরকে পটাইতে চায় কিন্তু মেয়েরা পাত্তা দেয় না। মেয়েদেরকে গিয়ে এখন তুমি যদি বলো এই চল যাই পাট খেতে, তাহলে কি জুতা পিটা করবে। তো মেয়েরা চায় এরকম স্মার্ট, আমার মতো স্মার্ট একটা ছেলে, স্মার্ট বাংলাদেশ। তো স্মার্ট ছেলে, তুমি স্মার্ট, তুমি হচ্ছে বনি ভাইয়ের স্টুডেন্ট, তুমি যাবে গিয়ে ওই ছেলেকে ওই মেয়েকে গিয়ে বলবে
প্লিজ উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি উইথ মি। ইংরেজি এমন কিছু যে তুমিও বোঝো না, কিন্তু মনে করো যে দেখা যাচ্ছে যে ওই মেয়ে কিন্তু অনেক ইমপ্রেস হবে, বলবে যে না ছেলেটা যেহেতু ইংরেজিতে বলছে ঠিকই বলছে, তখন বলবে ও ইয়া রাইট, চলো যাই, লেটস গো। তো এখন ধরো যে সে তোমার সাথে চা খাইতে যাবে, তো এরপরে যখন কোনো মেয়েকে কলেজে কোনো মেয়েকে ভালো লাগবে, যখন কোনো মেয়েকে পটাইতে চাবে, তো সরাসরি এভাবে বলবে না চল যাই পাট খেতে, তুমি কি বলবে, বলবে যে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। যেমন যদি কিছু মনে না করো তাহলে চলো এক কাপ চা খাই। এই যে কিছুদিন আগে তোমাদের ইংরেজি ক্লাস নেয় সিএম ভাইয়ার আমি ওই যে ঢাবিতে মানে ঢাকা ইউনিভার্সিটিতে শ্যুট করতেছি, ভিডিও শ্যুট। তো ওখানে হচ্ছে বিদেশি আসে 2 জন, কার্জনে বিদেশি আসে, তো একটা মানে কোরিয়ান কি চাই না, ওদের দেখতে তো একই রকম লাগে, হেবি সুন্দর দেখতে। তো পরে আমি এখন সিয়ামকে বলতেছি, সিয়াম যে আমরা 2 ভাই মিলে সারা জীবন উড ইউ মাইন্ডের ব্যবহার পড়াইছি, কিন্তু কোনোদিন প্রয়োগ করিনি বাস্তবে, কাউকে বলা হয়নি। তো চল আমরা গিয়ে ওই বিদেশিকে বলি যে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। তাহলে দেখি কি বলে, আসলে ইংরেজি গ্রামারটা ঠিকঠাকভাবে বোঝে নাকি 2 জনকে জুতা পিটা করে, যাই জিজ্ঞেস করি। পরে সে আমাকে না ভাই থাক বাদ দেন, যদি আবার মারে তো আর সাহস করে বলতে পারেনি ওই মেয়েটাকে, মেয়ে তো না মহিলা। তো যাই হোক, তো তোমাদের উড ইউ মাইন্ডের ব্যবহার মনে রাখবে যে বাক্যের মধ্যে উড ইউ মাইন্ড থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি দিবে, আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবে, মনে থাকবে। আচ্ছা তোমাদেরকে করতে দেই, দেখি তোমরা পারো কিনা। উড ইউ মাইন্ডের ব্যবহারটা তোমরা পারো কিনা। ধরো পরীক্ষাতে এরকম থাকবে, পরীক্ষাতে প্রশ্ন থাকবে উড ইউ মাইন্ড। এবার এটা তোমরা অ্যান্সার করো, বলো এখানে কি হবে, এটা তোমরা উত্তর করো। আমি একটা করে দিছি, ওইটাই সেম জিনিস লেখার দরকার নাই, ওইটা বাদে অন্য কোনো একটা সেন্টেন্স ক্রিয়েট করো ওই রুলস অনুযায়ী, দিয়ে রাখো। ভাইয়া পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়াবেন না? পজিশন অফ পার্টস অফ স্পিচ একাডেমিক লাইফে তোমার দরকার নাই, ওটা অ্যাডমিশন লাইফে দরকার। ফিগার অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, এগুলো তোমার অ্যাডমিশনে দরকার। এখন তোমাদের বেসিক ইংলিশ যতটুকু জানা দরকার লাস্ট 2টা ক্লাসে পড়াই দিছি, এটা অ্যান্সার করো। বলো কি হবে এখানে। রয় নবদ্বীপ ভাইয়া আমি তো এটা করেই দিছি অ্যান্সার, তো তোমাকে অন্য একটা অ্যান্সার করতে হবে, তুমি নিজে থেকে অন্য একটা অ্যান্সার করো। শাহিন বলছে উড ইউ মাইন্ড গোয়িং ফর এ ডেট। বামন হয়ে চাঁদের গায়ে হাত দিতে চাও? হ্যাঁ আচ্ছা, দীপ্ত, মিশু, সালসাবিলা, মিষ্টি, ফারিহা, কোশ্চিন মার্ক দেওয়ানি কেন? ইনায়া, অনামিকা, সাবরিনা, তীর্থ, আফিয়া, নাহিদা, জেরিন, মুনতাহা, হজরত, আনাস, রিয়া, আহমেদ বর্ষা, শারমিন আক্তার, মরিয়ম আক্তার, সিদরাতুল আমিন। আচ্ছা সিদরাতুল আমিন ওখানে গিভিং এর পরে মি দিবে, গিভিং মি কাকে দিবে ওইটা কিন্তু নাই, তো গিভিং মি দিলে আরো পারফেক্ট হবে জিনিসটা। খালেদ হোসাইন কি বলছে, উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং? ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, ও গান শুনতে চাইছে, আমাকে অনুরোধ করছে যে উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং। ঠিক আছে, তো ওর জন্য ওর অনুরোধ রাখলাম আর কি। উড ইউ মাইন্ড মানে কি, যদি কিছু মনে না করো, এরপরে লাগবে কি, এরপরে লাগবে ভার্বের সাথে আইএনজি। তো তুমি এখানে যে বাক্যই তৈরি করো না কেন, এখানে যে ভার্ব দিবে তার সাথে আইএনজি যুক্ত করবে। প্রায় সবারই অ্যান্সার রাইট হয়েছে, সবাই ঠিকঠাক উত্তর করতে পারছো। তো চলো আমরা পরের রুলসে যাই, রুল নাম্বার 2। রুল নাম্বার 2টা হচ্ছে আমরা লেস্টের ব্যবহার করি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ড্যাশ 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 লেস্ট। লেস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে নতুবা। কি? নতুবা। তো হচ্ছে লেস্ট যখন একটা বাক্যের মধ্যে দেখতে পারবে তখন মনে রাখবে যে এরপরে সাবজেক্ট হবে, তারপরে শুড অথবা মাইট, শুড
অথবা মাইট, এই দুটার মধ্যে একটা, তারপরে ভার্ব ওয়ান, তারপরে কি ভার্ব ওয়ান। তাহলে বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে তারপরে সাবজেক্ট দিব, তারপরে শুড অথবা মাইট দিব, তারপরে ভার্ব ওয়ান দিব। আর লেস্টের বাংলা কি? লেস্টের বাংলা হচ্ছে নতুবা। তো আমরা যদি বলি এরকম যে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ালেখা করো, লেস্ট নতুবা, মনোযোগ দিয়ে পড়ালেখা করো নতুবা। বলো তো এখানে কি হবে? তোমরা আগে নিজে নিজে উত্তর করার চেষ্টা করো। তোমরা যদি না পারো আমি তো আসি এখানে, তাই না? আমি তোমাদেরকে বুঝাই দেবো নি। আপাতত তোমরা নিজে নিজে চেষ্টা করে দেখো যে রিড অ্যাটেন্টিভলি লেস্ট, বলো এখানে কি হবে? রিড অ্যাটেন্টিভলি লিস্ট। নুসরাত, এটা কমপ্লিটিং সেন্টেন্স পড়াচ্ছি, তুমি লেট করছো ক্লাসে। তীর্থ বলছে ভাই মাঝে মধ্যে মনে তার জিএফ এর কথা মনে পড়ে, তুমি মনে না করলে হয়তো না, মনে না করে দিলে। শ্রাবণী বলছে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। প্রত্যেক রাতে আমি গান বলি, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। তুহিন, হয়নি ভাই তোমারটা। দেখো তুমি কি দিছো? রিড অ্যাটেন্টিভলি লিস্ট ফেল ইন দ্য এক্সাম। তো সাবজেক্ট আর শুড মাইটের মধ্যে একটা লাগবে না? আচ্ছা দেখো এখানে আমরা যদি বলি রিড অ্যাটেন্টিভলি লিস্ট, তো লিস্টের বাংলা কি? নতুবা। আমাদের কয়টা জিনিস দরকার? দুইটা, একটা হচ্ছে রুলস বা স্ট্রাকচার, আর একটা হচ্ছে বাংলা অর্থ, তাই না? দুইটা জিনিস দরকার এটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে। তো লিস্টের রুলস কি? বাক্যের মধ্যে লেস থাকলে আমরা সাবজেক্ট দিব, এরপরে শুড অথবা মাইট দিব, তারপরে ভার্ব ওয়ান দিব। এর রুলস আমরা জানি। এবার বাংলা অর্থ যে মনোযোগ দিয়ে পড়ো নতুবা। আচ্ছা তুমি যদি মনোযোগ দিয়ে না পড়ালেখা করো তাহলে কি করবে? ফেল করবে। তাহলে আমরা বলতে পারি তুমি পরীক্ষায় ফেল করবে। সাবজেক্ট দিলাম ইউ, এরপরে শুড দিব, ইউ শুড, এরপরে কি দিব? ভার্ব ওয়ান, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। ভাইয়া তুহিন বুঝতে পারছো তোমার ভুল কি? তুমি ফেল ইন দ্য এক্সাম দিছো, কিন্তু এখানে লিস্টের পরে যে সাবজেক্ট আর শুড হবে এটা তুমি দিছিলে না। বুঝতে পারছো? রুটিন পেজে দেওয়া আছে, এই গ্রুপেও দেওয়া আছে। আচ্ছা ধরো একটা বাক্য আছে এরকম, রান ফাস্ট লেস্ট ড্যাশ। বলো কি হবে? রান ফাস্ট লেস্ট, এটা অ্যান্সার করো। করো তাড়াতাড়ি উত্তর করো, বলো কি হবে এখানে? তাড়াতাড়ি উত্তর করো। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগান, লিচুর বাগানে সইগ।
আমি যখন ক্লাস নেই না তখন ক্লাসের সময় আমি রিল্যাক্সে থাকার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে যদি বেশি সিরিয়াস হয়ে যায়, এমনিতেই তোমরা ইংরেজি পড়া হচ্ছে ভয়ে ভয়ে, এর মধ্যে দেখা যাচ্ছে আমি একেবারে সিরিয়াস হয়ে ক্লাস নেওয়া শুরু করলাম, তখন দেখা যাচ্ছে তোমরা ক্লাসে আরও ভয় পাবে। এই জন্য মাঝে মাঝে গান টান বলি, একটু মজা টজা করি, যাতে করে দেখা যাচ্ছে তোমরা বেশি ভয় না পাও। তাহলে দেখো, আমরা যদি বাক্যটা পড়ি তাহলেই বুঝবো যে বাক্যের মধ্যে লেস্ট আছে। তো আমরা জানি বাক্যের মধ্যে লেস্ট থাকলে আমাদের প্রথম যে কথা রুলস, সেই রুলস কি হয়, লেস্টের পরে সাবজেক্ট দিব, এরপরে শুড দিব, তারপরে ভার্ব ওয়ান দিব, আর বাংলা অর্থ, তাই না? তাহলে এবার বাংলা অর্থ দেখি, যে দ্রুত হাঁটো, কি দ্রুত হাঁটো না হলে বা নতুবা, দ্রুত না হাঁটলে কি হবে, তুমি বাস মিস করবে, ট্রেন মিস করবে, ক্লাস মিস করবে, যে কোনো কিছু মিস করতে পারো। তাহলে আমরা কি বলতে পারি, রান ফাস্ট লেস্ট ইউ, সাবজেক্ট দিলাম ইউ, এরপরে দিতে হবে শুড, ইউ শুড, এরপরে ভার্ব ওয়ান, ইউ শুড মিস দ্য ডিসকাউন্ট, দ্রুত না করলে তুমি কি ডিসকাউন্ট মিস করবে। কোন ডিসকাউন্ট মনে আছে? আমি গত দিনকেই বলছিলাম যে আমাদের যেই এফআরবি 4.0 যে কোর্স, এই কোর্সটার লাইভ শুধু তোমাদের জন্য, শুধু এই গ্রুপে যারা আছে তাদের জন্য 21 তারিখ রাত 7টার সময় হবে। 21 তারিখ রাত 7টায় আমরা লাইভে আসবো, এফআরবি 4.0 কোর্সের ডিটেলস বলবো তোমাদেরকে। শুধুমাত্র তোমরা যারা 21 থেকে 23 তারিখ রাত 12টার মধ্যে প্রি বুকিং করবে, এদের মধ্যে থেকে বাছাই করে 1000 জনকে আমরা দিব হচ্ছে আমাদের যে 50 থেকে 60% ডিসকাউন্ট এফআরবি কোর্সে সেটা। এর মধ্যে যারা রেজিস্ট্রেশন করবে এই তারিখের মধ্যে, ধরো রেজিস্ট্রেশন করছে 3000 স্টুডেন্ট ডিসকাউন্টের জন্য, এর মধ্যে আমরা 1000 জনকে মাত্র ডিসকাউন্ট দিব, সুযোগ দিব আর কি ভর্তির। আর আমাদের ব্যাচ নামবে 24 তারিখে, 24 তারিখ রাত 7টায় কোর্স লঞ্চ হবে, তখন ডিসকাউন্টটা পাবে। শুধু এই গ্রুপে লাইভ হবে 21 তারিখ রাত 7টায়। শুট কখন হবে? মাইট, তোমার ইচ্ছা, যে কোনো একটা দিলেই হইলো। 1 নাম্বার রুলস কি ছিল দেখে নিবে, পরে ক্লাস তো রেকর্ডেড থাকবে। তাহলে আমরা 2টা রুলস শিখলাম, একটা হচ্ছে কিসের, একটা হচ্ছে উড ইউ মাইন্ডের ব্যবহার, যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি দিব আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। এরপরে লেস্টের ব্যবহার, লেস্টের বাংলা নতুবা, লেস্ট থাকলে বাক্যে তারপরে সাবজেক্ট দিব, শুড অথবা মাইট দিব, তারপরে ভার্ব ওয়ান দিব। ভাইয়া ক্লাস কবে শুরু হবে? ক্লাস ডিসেম্বরে শুরু হবে। আচ্ছা, এবার আমরা যে রুলসটা পড়বো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রুলস, আর তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট 90% স্টুডেন্ট এই জিনিসটা ভুল করো। যেটা পড়াবো সেটা হচ্ছে ইট ইজ হাই টাইমের ব্যবহার। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম সেম জিনিস। এর বাংলা হচ্ছে উপযুক্ত সময়। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের বাংলা কি? উপযুক্ত সময়। তো বাক্যের মধ্যে যখন দেখবে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম আছে, তখন 3টা জিনিস হইতে পারে, 3টা রুলস হইতে পারে, 3টা। তো তোমরা সাধারণত একটা পড়ো, এই জন্য পরীক্ষাতে ভুল হয় তোমাদের। তোমরা অ্যান্সার করে আসো 100 মার্কের, আসার পরেই পরীক্ষার হল থেকে বাইরে আসছো, তোমার বন্ধু জিজ্ঞেস করছো মামা পরীক্ষা কেমন হয়েছে আজকে, তুমি ইয়েস মামা ফাটা ফেলছি, একেবারে কোপাই দিছি মামা, একেবারে কোপাই দিছি পরীক্ষাতে। বাসায় আসছো, পরীক্ষা এসে আব্বা মা জিজ্ঞেস করছো তোমার পরীক্ষা কেমন দিছো, আরে নিশ্চিন্তে থাকো, শিওর A+, কোপাই দিছি একেবারে, আজকে ফাটাফাটি পরীক্ষা হয়েছে। এরপরে পরীক্ষার রেজাল্ট দিছে, এক সাবজেক্টে ফেল। তখন এটা কি হইলো, এটা আমার সাথে, এটা তো হওয়ার কথা ছিল না, আমি তো শিওর A+ পাবো। অ্যান্সার করছো ঠিক আছে, কিন্তু ভুল ভাল, তাহলে কি নাম্বার দিবে? তাহলে নাম্বার দিবে না। যতই কোপাই দিয়ে আসো পরীক্ষাতে, পরে দেখবে রেজাল্টই তোমাকে কোপাই দিছে। তো ইট ইজ টাইমের 3টা রুলস বা ইট ইজ হাই টাইমের 3টা রুলস। তুমি একটা রুলস শর্টকাটে শিখে গেলে তো হবে না, তোমাকে 3টাই শিখতে হবে। তো ইট ইজ হাই টাইমের 3টা রুলসের প্রথম রুলস হচ্ছে, ইট ইজ হাই টাইমের পরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে 2+ ভার্ব 1 দিবে। কি দিবে? 2+ ভার্ব 1। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট পর্যন্ত দেওয়া থাকে, তারপরে গ্যাপ থাকে, তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম দিবে। অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম কি? এটা পাস্ট ফর্ম।
ইট ইজ হাই টাইমের পরে ফর আছে, কি আছে? ফর আছে, আর তারপরে গ্যাপ। এই ফরের জন্য পার্সোনাল অবজেক্ট নিবে, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। পিও, পিও থেকে লিখছি হচ্ছে পার্সোনাল অবজেক্ট। পিও থেকে কি? পার্সোনাল অবজেক্ট। পার্সোনাল অবজেক্ট কোনগুলো? পরশু দিন যে প্রোনাউনের ক্লাস নিয়েছিলাম সেখানে সাবজেক্ট অবজেক্ট অপশন পড়াইছি না? প্রোনাউনের মধ্যে যে পার্সোনাল প্রোনাউন ওখানে ছক করে দিছিলাম না, যে পার্সন, নাম্বার, সাবজেক্টিভ, অবজেক্টিভ করে দিছিলাম না? যে পার্সন, পার্সন হচ্ছে তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এরপরে দিছিলাম নাম্বারের ঘর, যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, এরকম করে দিছিলাম না? সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, দে, এরকম করে বলছিলাম। এরপরে অবজেক্ট বলছিলাম কি কি? আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, দে এর অবজেক্ট দেম। পড়াইছিলাম না? এগুলো মনে আছে নাকি ভুলে গেছো? নাকি 2 দিনের মধ্যে সব খাই ফেলছো? এফ আরবি মানে কি? এফ আরবি মানে হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ। এই যে ফাইনাল রিভিশন ব্যাচ, এটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে পর্যন্ত চলবে। এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এই দুইটাই পাবে। প্রথম পত্র পাবে, দ্বিতীয় পত্র পাবে, ফুল সিলেবাসের A to Z ক্লাস পাবে। এরপরে প্রত্যেকটা অধ্যায়ের আনলিমিটেড এমসিকিউ এক্সাম দিতে পারবে। বাংলাদেশের মধ্যে কোনো এডুটেক প্ল্যাটফর্মে যে জিনিস না সেটা এখানে পাবে। সেটা কি? রিটেন এক্সাম। ঘরে বসে অনলাইনে সৃজনশীল পরীক্ষা, ইংরেজি বাংলা রিটেন পরীক্ষা, এগুলো রিটেন এক্সাম বাড়ি থেকে বসে দিতে পারবে। খাতা দেখবে কারা? আমরা খাতা দেখবো, তোমার কোনো ভুল হলে ধরে দিব। এরপরের কথা হচ্ছে বাংলাদেশে কোনো আজ পর্যন্ত কোনো সায়েন্স, আর্টস, কমার্স কোনো প্ল্যাটফর্ম যেটা দিতে পারেনি। 2016 থেকে 2025 পর্যন্ত প্রত্যেকটা সালের প্রত্যেকটা বোর্ড প্রশ্নর সমাধান তোমাকে আমরা ভিডিও আকারে দিব, সব ক্লাস দিব ওয়েবসাইটের মাধ্যমে। 27 ব্যাচের ফাইনাল পরীক্ষা পর্যন্ত ক্লাস রেকর্ডেড পাবে, এমসিকিউ সাজেশন পাবে, সিকিউ সাজেশন পাবে, এমসিকিউ এর মেগা ম্যারাথন ক্লাস পাবে, শেষ 1 মাস রিভিশন কোর্স যেটা সেটা সম্পূর্ণ ফ্রিতে পাবে, ভর্তি হইলে হার্ড কপি কিছু গিফটও পাবে। তো তোমার অনেক কিছু পাবে ব্যাচের মধ্যে, ফাইনাল রিভিশন ব্যাচে 26, 27 2 ব্যাচই ভর্তি হইতে পারবে। দেখো তাহলে আবার বলি শুরু থেকে, ভালো করে দেখো, ভালো করে মনোযোগ দাও। দেখো, ইট ইজ হাই টাইম এর বাংলা কি? উপযুক্ত সময়। যখন বাক্যের মধ্যে ইট ইজ হাই টাইম পাবে তখন লক্ষ্য করে দেখবে এরপরে কি আছে। ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ দেওয়া আছে, তাহলে 2 + ভার্ব 1 দিবে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট পর্যন্ত দিয়ে তারপরে গ্যাপ, তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম দিবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে করবে। ইট ইজ হাই টাইমের পরে ফর দিয়ে তারপরে গ্যাপ, তাহলে ফরের জন্য পার্সোনাল অবজেক্ট দিবে, তারপরে একটু, তারপরে ভার্ব 1 দিবে। পার্সোনাল অবজেক্ট তো বুঝতে পারছো, এই যে অবজেক্টিভ ফর্মগুলো, এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট, মনে থাকবে। উপহারগুলো কে কে পাইলো ওটা তো বলবো আমি, টেনশন নিও না। আচ্ছা, এবার দেখো, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, ধরো পরীক্ষাতে আছে এরকম, ইট ইজ হাই টাইম ফর ড্যাশ। বলো এখানে কি হবে? ইট ইজ হাই টাইম ফর ড্যাশ, বলো কি হবে? রিয়া একটা না অনেকগুলো এক্সাম্পল দেব। এটা গান খুব মনে পড়তেছে, তৌফিক ভাই গানটা ভালো পারে। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন, জয় বাংলা জিতবে আবার নৌকা, জয় বাংলা, বঙ্গবন্ধুর সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। আজকে হাসু আপার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা ওনাকে এই গানটা ডেডিকেট করতে চাই। যদিও বা আমাদের এই গান ওনার পর্যন্ত, মানে ভারত পর্যন্ত পৌঁছাবে না, দিল্লি পর্যন্ত, তারপর আমরা এই গানটা ওনাকে ওনার বিবাহ বার্ষিকী উপলক্ষে ডেডিকেট করতে চাই। আচ্ছা, এই যে বৃষ্টি,
এটা গান মনে পড়ে গেল। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, ওই ওই এই যে বৃষ্টি, তুমি কি করছো আপু, দেখো তুমি কি করছো, ইট ইজ হাই টাইম ফর এক্সাম। তুমি ইট ইজ হাই টাইম ফর এক্সাম দিছো, তার মানে বাকি অংশটুকু দিছো, ভালো করে বোঝো, ভুল করলে হবে না কিন্তু। হ্যাঁ দেখো এখানে ইট ইজ হাই টাইম ফর, তাহলে আমরা যখন একটা সেন্টেন্স কমপ্লিট করব তখন কয়টা জায়গায় খেয়াল রাখবো বৃষ্টি বলো? দুইটা জায়গা আপু, একটা হচ্ছে রুলস বা স্ট্রাকচার, আর আরেকটা হচ্ছে কি বাংলা অর্থ, তাই না? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে ইট ইজ হাই টাইমের রুলস। রুলসটা কিসের? ইট ইজ হাই টাইম। এবার দেখো ইট ইজ হাই টাইমের পরে ফর দেওয়া আছে না? কি দেওয়া আছে? ফর দেওয়া আছে। তাহলে ইট ইজ হাই টাইমের পরে ফর দেওয়া আছে, তাহলে তারপরে কি করতে হবে? পার্সোনাল অবজেক্ট দিতে হবে, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। তুমি এগুলো কিছু দিছো বলো তো? আল্লাহ যে তোমাকে দুটো চোখ দিছে, এই দুটো চোখ দিয়ে তাকাই দেখো তো তুমি যে উত্তর দিছো, ফরের পরে সরাসরি এক্সাম দিয়ে দিছো, বাস। এক্সাম কি পার্সোনাল অবজেক্ট টু ভার্ব ওয়ান এগুলো কই যাবে? খাই ফেলছো সব। হ্যাঁ দেখো তাহলে ইট ইজ হাই টাইম ফর আস টু স্টাডি, এখনই উপযুক্ত সময় আমাদের পড়ালেখা করার। তো আমরা, তুমি এখানে অন্য কিছু দিতে পারো, ইট ইজ হাই টাইম ফর আস টু প্লে, ইট ইজ হাই টাইম ফর মি টু স্টাডি, ফর মি টু প্লে। তো তুমি যে কোনো কিছু দিতে পারো, যাই দাও, এখানে একটা পার্সোনাল অবজেক্ট দিতে হবে, এখানে একটা টু দিতে হবে, এখানে একটা ভার্ব ওয়ান দিতে হবে, মনে থাকবে। কারণ ইট ইজ হাই টাইমের পরে ফর আছে, কারণ কি ইট ইজ হাই টাইমের পরে ফর আছে। হ্যাঁ জান্নাত তোমারটা হয়েছে, আলিফ তোমারটা হয়েছে, অঙ্কু তোমারটা হয়েছে, ইভা তোমারটা হয়নি, মরিয়ম আক্তার ইভা। দেখো তুমি ফরের পরে একটা পার্সোনাল অবজেক্ট দিতে হবে, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান দিতে হবে। এই যে তোমরা একটা রুল শিখো, এই জন্য মানে ভুলগুলো হয়। এরকম দুই তিনটা রুল মানে টোটাল জিনিসটা শিখবে, তাহলে আর ভুল হবে না। তাহলে একটা বাক্য আছে এরকম, ইট ইজ হাই টাইম উই ড্যাশ, বলো এখানে কি হবে? ইট ইজ হাই টাইম উই ড্যাশ। আজকে আমাদের ইংরেজির পাশাপাশি গানের ক্লাস, তোমাদেরকে সব গান শোনাই দিব, আমি জীবনে যত গান শুনছি সব তোমাদেরকে শোনাই দিব আজকে। ইট ইজ হাই টাইম উই ড্যাশ, কি হবে? এম আর মিজান, এখনই কমেন্ট ডিলিট করো, নাহলে তোমাকে গ্রুপ থেকে ডিলিট করে দিব। এম আর মিজান, কি বললাম? হয় কমেন্ট ডিলিট করো, নাহলে তোমার ডিলিট করে দেবো কিন্তু গ্রুপ থেকে। আজকে একজনকে গ্রুপ থেকে রিমুভ মারছি, ওখানে একটা লিঙ্ক দিছে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দিয়ে বলে এটা আনঅফিসিয়াল স্টাডি গ্রুপ, চাইলে তোমরা যুক্ত হইতে পারো। বাসাধন, তোমরা যে বয়সে আসো এই বয়স আমি আগেই পার করে আসছি, তোমাদেরকে বলছি না? তোমরা যে বয়সে হাফ প্যান্টে মুতে দিতে, সেই বয়সে আমি এইচএসসি পার করে আসছি। তো এইসব স্টাডি গ্রুপের নামে তোমরা কি কি চ্যাটিং করো আর কি কি মেসেজ দাও এগুলো আমরা জানি। মেসেঞ্জার গ্রুপ আমরাও চালাইছি এক টাইমে, ফ্রেন্ডস ফরওয়ার্ড গ্রুপ, স্টাডি গ্রুপ। তো এইসব বাদ দাও ফাংশন, পড়ালেখা করতে আসো, পড়ালেখায় মনোযোগ দাও। দেখো তাহলে ইট ইজ হাই টাইম উই ড্যাশ, তাহলে এই জায়গাতে কি আছে? ইট ইজ হাই টাইম আছে। তাহলে আমাদের রুলসটা কি? রুলসটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্টও দেওয়া আছে। তাহলে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম হবে, এটা হচ্ছে রুলস। এবার হচ্ছে বাংলা অর্থ, এবার কি? এবার হচ্ছে বাংলা অর্থ। এখনই উপযুক্ত সময় আমাদের, কিসের কিসের উপযুক্ত সময়? ইট ইজ হাই টাইম উই ম্যারি, আমাদের বিয়ের এখনই উপযুক্ত সময়, বয়স পার হয়ে যাচ্ছে।
তোমরা এখানে যাই দাও না কেন এখানে হবে ভার্বের 2 নাম্বার ফর্ম, কারণ এখানে সাবজেক্ট পর্যন্ত দেওয়াই আছে। সাবজেক্ট পর্যন্ত দেওয়া থাকলে এরপরে ভার্বের 2 নাম্বার ফর্ম দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এবার পরের রুলসে যাই। আগেরটা রুল নাম্বার 3 ছিল না, এটা রুল নাম্বার 4। রুল নাম্বার 4 সেটা হচ্ছে আগেরটার মতোই একটা ব্যবহার, সেটা হচ্ছে টু টু এর ব্যবহার। এই যে এটার উচ্চারণ হচ্ছে কি টু 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 টু, একটা হচ্ছে ঠ হুস্যু আর একটা হচ্ছে ট হুস্যু। এখন সামনে একজন দাঁড়ায় আছে, একে বলতেছি থু, দেখছো ক্যামেরায় দেখা যায় থু, এরকম হচ্ছে থু বলতে গিয়ে অনেক সময় মুখ থেকে থুথু বের হয়। তো হচ্ছে থুথু বের হলে সামনে জনের মুখে গিয়ে পড়বে, এখন ধরো যে তোমাকে ধরে পিটবে, তো ওই টু বলার দরকার নাই, তুমি আমার মতো টুটুই বলতে পারো। কিসের ব্যবহার বলবে? টু টু এর ব্যবহার, ঠিক আছে? তাহলে টু টু, তো এটা বাংলা হচ্ছে এতই যে, কি এতই যে, এতই যে। আরেকটা হচ্ছে টু ড্যাশ ড্যাশ ফর। তাহলে তোমরা জানো ফর থাকলে কি করতে হয়? ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব 1, মনে থাকবে? আমাদের ওখানে একটা মহিলা ছিল, বৃদ্ধ মহিলা, মারা গেছে সম্ভবত। তো উনি হচ্ছে ভিক্ষা করত, তো ও আমাদের এলাকায় ওই যে বাড়ি বাড়িতে ভিক্ষা করত। তো ওকে আমরা রাগাইতাম, ও বুড়ি হাক থু, আমরা ওয়াক থুটা হাক থু বলে আর কি গ্রামের ভাষায়। তো ওকে হাক থু বললে রাগে যাইতো, তো আমরা ওকে রাগাইতাম। আমরা মাঠে যখন ছিলাম, তো ছোটোবেলায় তো এত কিছু বুঝতাম না যে মানুষকে রাগানো ঠিক না, জ্বালানো ঠিক না। তখন আমরা বললাম ও বুড়ি হাক থু, এরকম করে বলতাম, আর রাগে যাইতো। তখন মারতে আসতো আমাদেরকে, গাল টাল দিত অনেক, হেবি মুখ খারাপ ছিল ওই মহিলার, এমন গাল দিত আমাদের গ্রামের ভাষায়, কমন একটা গাল দিত, যা যাওরার বেটা যাওরা, এখানে কি করি, আর লোক পাস না। এলাকার ভাষায় প্রচুর গাল দিত আমাদেরকে। এই ক্লাস পরে এই গ্রুপেও পাবে, রেকর্ডেড থাকবে, প্লাস ইউটিউবেও থাকবে। তাহলে মনে থাকবে টু টু এর ব্যবহার। তো টু টু এর ব্যবহার হচ্ছে বাংলা হচ্ছে এতই যে। পরীক্ষাতে এই টু পর্যন্ত দেওয়া থাকবে, তো যদি টু থাকে মানে এই যে টু পর্যন্ত দেওয়া থাকে, তাহলে এরপরে হবে ভার্ব 1। কি হবে? ভার্ব 1। টু পর্যন্ত দেওয়া থাকলে হবে ভার্ব 1, আর ফর পর্যন্ত দেওয়া থাকলে এরপরে পার্সোনাল অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব 1, মনে থাকবে? যদি টু থাকে তাহলে তারপরে ভার্ব 1, টু পর্যন্ত দেওয়া আছে এরপরে ভার্ব 1, ফর পর্যন্ত দেওয়া আছে তাহলে পার্সোনাল অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব 1 দিবে। ধরো এরকম আছে একটা বাক্য, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর ড্যাশ। বলো কি হবে, পারো কিনা দেখি। হজরত আনাস, তোমার নাম শুরুতে না বললাম? আর এখানে তো ধরো যে ক্লাস করতেছে 1300 স্টুডেন্ট, 1300 স্টুডেন্টের মধ্যে ধরো যে 500 স্টুডেন্ট কমেন্ট করতেছে, তো সব কমেন্ট পড়ে সবার নাম কি মুখে নেওয়া সম্ভব? এটা তো কমেন্ট পড়ার ক্লাস না, এটা হচ্ছে ক্লাস। তোমার আমার সামনে যার নাম আসে আমি তার নামই উচ্চারণ করি, তো নাম নেওয়াই লাগবে, বা নাম না নিলে ক্লাস করা যাবে না এরকম চিন্তা ভাবনা করো না। ক্লাস মন দিয়ে করো, যেই জিনিস শিখতে আসছো সেটা করো। বনি ভাই এমন কোনো মহৎ ব্যক্তি না যে নাম না নিলে ক্লাস করা যাবে না, বা নাম নিলেই ক্লাস করতে হবে, এরকম ভাবনা। আচ্ছা, সবাই একটা হচ্ছে যে কমন করছো, কমন উত্তর দিছো, সেটাই বলি তোমাদেরকে যে দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর। তাহলে আমরা দেখতেছি রুলসটা হচ্ছে টু ফরের ব্যবহার।
তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে রুলস আর একটা হচ্ছে কি বাংলা অর্থ। তাহলে রুলসটা কি, টু ড্যাশ ড্যাশ ফর থাকলে, ফর পর্যন্ত দেওয়া থাকলে পার্সোনাল অবজেক্ট দিব, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান দিব, এটা হচ্ছে রুলস। এবার বাংলা অর্থ, বাক্সটা বা বক্সটা এতই ভারী ছিল যে আমার জন্য, কি ফর মি আমার জন্য, যে আমি এটা চারতেই পাচ্ছিলাম না, টু ক্যারি, এটা চারতে, ক্যারি মানে কি চাড়া যায়, আমি এটা চারতেই পাচ্ছিলাম না, এত ভারী ছিল আমার জন্য। ক্লিয়ার? আচ্ছা, চারটা রুলস হইলো। আচ্ছা, এরপরে তোমাদের কোন রুলস পড়াই বলো, সহজ সহজগুলোই পড়াই দেয় আগে। রুল নাম্বার 5, রুল নাম্বার 5টা হচ্ছে WH ওয়ার্ড হোয়েন আর হোয়াইল বাদে, কি হোয়েন আর হোয়াইল এই দুটা বাদে, হোয়েন আর হোয়াইল বাদে যে কোনো WH ওয়ার্ড, এরপর হচ্ছে বিকজ, দো, অলদো, বিকজ, দো, অলদো। মনে থাকবে, হোয়েন আর হোয়াইল বাদে যে কোনো WH ওয়ার্ড, এরপরে বিকজ, তারপরে দো, অলদো, এই শব্দগুলো যখন একটা বাক্যের মধ্যে পাবে তখন আগে যেই টেন্স হবে অন্যদিকেও সেই টেন্স হবে। মানে পরীক্ষাতে প্রশ্নপত্রে দেখবে যে অংশটুকু দেওয়া থাকবে, ওইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তুমি যে উত্তর করবে সেটা প্রেজেন্ট টেন্সে করবে। প্রশ্নপত্রে যেটা আছে এটা যদি পাস্ট টেন্সে থাকে, তুমি যেটা উত্তর করবে সেটাও পাস্ট টেন্সেই হবে। ধরো একটা বাক্য আছে এরকম, যে আমরা সব থেকে বেশি ব্যবহার করি শেখার ক্ষেত্রে, যে দো হি ইজ পোর, যদিও সে গরিব, যদিও সে গরিব। এরপরে শিশির বলছে 4টা রুলস 45 মিনিট গেল। কি তোমার কি কালকেই পরীক্ষা, আজকে রাতে ইংরেজি পরীক্ষা, তাড়াহুড়া কিসের? তুমি যেই স্পিডে কথা বললে যে 4টা রুলস শিখতে 45 মিনিট গেল, এই স্পিডে যদি ফার্স্ট ইয়ারে কলেজে ওঠার প্রথম দিন থেকে পড়তে, এতদিনে BCS ক্যাডার হয়ে যাইতে, ইন্টারমিডিয়েট পাস তো দূরের কথা। এরকম কিছু ছেলেপেলে আছে ক্লাসে আসলে প্রচুর সিরিয়াস হয়ে যায়, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। ভাই তোমরা যদি সত্যি এতই সিরিয়াস হইতে, এতদিনে পড়ালেখা শেষ হয়ে যেত। আমার শ্রদ্ধেয় স্যার আমাদের স্কুলে উনি বলতেন, ভালো হও, ভালো সাইজো না। বোঝো এর অর্থ? তুমি যা আসো তাই থাকো, ভালো হও, ভালো সাইজো না। মানে এখানে ক্লাসে এসে ভালো সিরিয়াস স্টুডেন্ট সাজার দরকার নাই, তুমি যেমন টাইপের স্টুডেন্ট তেমনই থাকো, লোক দেখানো ভালো হওয়ার দরকার নাই। তাহলে কি হচ্ছে, তোমরা সবাই উত্তর করতে পারছো, তারপরে আমি যারা বোঝনি তাদের জন্য বুঝাই দেই। যে দেখো এখানে দো হিজ পোর, তাহলে দো অলদো এর ব্যবহার জানি আমরা, কি দো অলদো এর ব্যবহার। তাহলে দো হিজ পোর, তাহলে দো থাকলে আমরা দেখবো এর সাথে কোন টেন্স আছে, সাবজেক্ট আছে, ইজ আছে, তাহলে এটা হচ্ছে কি 11টা তো বাজেনি, এখানে কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা জানি রুলসটা কি, রুলসটা হচ্ছে যদি দোয়ের পরে একদিকে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে কি করব, অন্যদিকেও প্রেজেন্ট টেন্সই করব, তাই না? তাহলে দেখো দো হি ইজ পোর, যদিও সে গরিব, তাহলে আমরা কি বলবো, সে হচ্ছে সৎ, হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে সৎ। নিলয় ফরের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ওখানে ফরের পরে পার্সোনাল অবজেক্ট দিয়ে 2+ ভার্ব 1 দেওয়া গেছে, ফরের পরে সরাসরি 2+ ভার্ব 1 দেওয়া যায়নি, একে বোঝো। চার্জ নাই, চার্জ দিলে যদি আবার কথা আগে বলে যায় গরম হয়ে, 10 মিনিট পরে দাও। খুলে দিলে তো তোমার সাউন্ড ঠিক হবে না, একবার গরম হয়ে গেলে।
আচ্ছা রাখো, আমি 10 মিনিট পরে দিবনি। বুঝতে পারছো? ধরো পরীক্ষাতে সব থেকে বেশি প্রশ্ন আসে এরকম, দেখবে যে প্রত্যেকটা বোর্ডে ডাব্লিউএস ওয়ার্ড থেকে একটা প্রশ্ন আসে, যে ধরো একটা প্রশ্ন আছে এরকম, বিগত বছর ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন, যে সমুদ্রা হক ইজ এ জার্নালিস্ট, ডু ইউ নো হোয়ার ড্যাশ। বিগত বছর ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন, বলো এখানে কি হবে? ডু ইউ নো ড্যাশ, এখানে কি হবে বলো? বৈশাখী, তুমি যা বলছো ঠিক আছে, এই জন্য প্র্যাকটিস দরকার। আমরা প্র্যাকটিসে এখনো যাইনি, আমরা রুলস পড়াচ্ছি। দেখো তাহলে আমরা দেখতেছি এই প্রশ্নটা হচ্ছে আমাদের আগে কি লাগবে? রুলস। তো রুলসটা কি? এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। তাহলে এখানে আমরা কোন টেন্স ব্যবহার করব? এখানেও প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এবার বাংলা অর্থ লাগবে, বাংলা অর্থ। সো ডু ইউ নো হোয়ার, তুমি কি জানো কোথায় সে আছে, সে থাকে? তারপর হোয়ার হি ইজ, হোয়ার হি লিভস, যে কোনো একটা দিলেই হবে। শি দিলেও হবে, আসলে এটা ছেলে নাকি মেয়ে আমি নিজেও জানি না। শি ইজ লিভ দিবে না দীপা, শি লিভস দিবে, শি ইজ লিভ হয় না। ঠিক আছে? আর শি গোয়িং দিবে কেন? কন্টিনিউয়াস টেন্স দিবে কেন? প্রেজেন্ট টেন্স দিবে, ইনডিফিনিট। এরপরে রুল নাম্বার 6, আর বেশি রুলস নাই, আর ধরো যে 2-3টার মতো রুলস আছে, আর 2-3টার মতো রুলস শিখলেই তোমার শেষ। আচ্ছা দেখো, অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। কি বললাম? অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। অ্যাজ মানে যেহেতু, অ্যাজ ইফ, অ্যাজ দো এর বাংলা হচ্ছে যেন। তো বাক্যের মধ্যে যদি অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এই 4টার মধ্যে যে কোনো একটা দেখতে পাও, তাহলে দেখবে যে এটার আগে কোন টেন্স আছে? এটার আগে প্রেজেন্ট টেন্স আছে নাকি এটার আগে পাস্ট টেন্স আছে? যদি এটার আগে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে দিবে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। আর আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে পরে দিবে পাস্ট পারফেক্ট। পরে কি দিবে? পাস্ট পারফেক্ট। মনে থাকবে? আবার বলতেছি, দেখো এখানে 4টা ওয়ার্ড বলছি, অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলোর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে হবে পাস্ট টেন্স, আর আগে যদি থাকে পাস্ট টেন্স তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। 20 সেকেন্ড সময় দিচ্ছি, 20 সেকেন্ড সময় দিচ্ছি, বলো 20 সেকেন্ডের মধ্যে বলে ফেলো। 20 সেকেন্ডের মধ্যে মুখস্থ করো রুলসটা, 20 সেকেন্ডের মধ্যে মুখস্থ করো, তারপরে প্র্যাকটিস করবো। আগে 20 সেকেন্ডের মধ্যে এটা মুখস্থ করে ফেলো, বলো। অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এই 4টার আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট টেন্স, আর আগে পাস্ট টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো একটা বাক্য ধরো এরকম আছে, ইট ওয়াজ
30 years since, এটা বলতে পারো, she was 30 years old since কি হবে বলো? আচ্ছা, যখনই বাক্যের মধ্যে অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো পাবে, তখন কি দেখবে যে আগে কোন টেন্স আছে, আগে পাস্ট টেন্স আছে। তাহলে আমার পরে কি করব, পাস্ট পারফেক্ট করব। অর্থাৎ পাস্ট পারফেক্ট গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে আমরা কি দিব, সাবজেক্ট দিব, যে 30 বছর হয়ে গেল আমাদের দেখা হয়নি, উই হ্যাড মিট। আমরা একটা সাবজেক্ট দিলাম, হ্যাড দিলাম, ভার্বের 3 নাম্বার ফর্ম দিলাম। নাইলা তুমি দিবে আই হ্যাড সিন হার। হযরত এখানে তো শি আছে, তো তুমি হি দিছো কেন? না রে ভাই, ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করিনি। আচ্ছা, আরেকটা করো। ধরো এরকম আছে, she behaves as if, এখানে কি দেবে বলো, she behaves as if, যারা যারা খাওনি তারা তারা হাত তোলো। আমিও খাওয়া দাওয়া করিনি। সাবিয়া বলছে শি নিউ এভরিথিং। নাহিদাও তাই বলছে। মান্নান, জিয়া, সামিয়া, নাহিদা, জয়া, ফারিয়া, নূর, নাইলা, রাব্বি, মিম, আফিফা, সালসাবিলা, মাহমুদা, লাবণী, মারিয়া। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শি বিহেভস অ্যাজ ইফ, তাহলে এখানে কি ব্যবহার করা হয়েছে, অ্যাজ ইফ। তো বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো বা অ্যাজ সিন্স পাই, তাহলে আমরা আগে দেখবো কোন টেন্স আছে। আগে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স। তাহলে আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট টেন্স, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু। তাহলে কি হবে, এরপর বাংলা অর্থ দেখো, সে এমন ব্যবহার করতেছে যেন সে সব জানে। শি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানে। তাহলে যেহেতু এখানে অ্যাজ ইফ আছে, আগে প্রেজেন্ট টেন্স আছে, এজন্য পরে আমরা সাবজেক্ট দিছি, ভার্বের 2 নাম্বার ফর্ম দিছি। অলরেডি 1 ঘন্টার মধ্যে আমরা 6টা রুলস শেষ করছি, আর আমাদের 2টা থেকে 3টার মতো রুলস আছে, আর 2 থেকে 3টা। তো এখন আমরা সো দ্যাটের ব্যবহার শিখবো। সো ড্যাশ ড্যাশ দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটার ব্যবহার 2টা, আর সো দ্যাটের ব্যবহার 2টা। অর্থাৎ সো আর দ্যাট আলাদা আলাদা যদি থাকে, এই ড্যাশ ড্যাশের মধ্যে দেখবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আছে। তো সো আলাদা, দ্যাট আলাদা, আর সো দ্যাট যদি একসাথে থাকে তাহলে 2টা রুলস। তো সো দ্যাট ধরো আলাদা আলাদা আছে, তার আগে প্রেজেন্ট টেন্স আছে, তার আগে প্রেজেন্ট টেন্স আছে, তার অন্যদিকে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব 1 মনে থাকবে। সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটার হচ্ছে বাংলা ওই যে টু টু এর মতো, এতই যে।
আর সো ড্যাশ ড্যাশ দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব ওয়ান। তাহলে সো ড্যাশ ড্যাশ দ্যাটের ব্যবহার দুইটা। সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকলে আগে দেখবো প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে। আগে প্রেজেন্ট টেন্স থাকলে অন্যদিকে দেখবো কি দিব, সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব ওয়ান। আর আগে পাস্ট টেন্স থাকলে অন্যদিকে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব ওয়ান। এরপরে দেখো সো দ্যাট যদি একসাথে থাকে তাহলে এইদিকে কি হবে, যদি প্রেজেন্ট টেন্স থাকে সো দ্যাট একসাথে আছে আগে প্রেজেন্ট টেন্স আছে তাহলে অন্যদিকে দিবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান। এখানে মেও ব্যবহার করতে পারবে, ক্যান অথবা মে ব্যবহার করতে পারবে। আর আগে পাস্ট টেন্স থাকলে অন্যদিকে সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব ওয়ান। সরি এখানে ক্যান দিবে, সরি তুমি কুড অথবা মাইট দিবে, সাবজেক্ট প্লাস কুড অথবা মাইট তারপরে হচ্ছে ভার্ব ওয়ান। দেখো এই যে মারুফা আর নুসরাত থাপ্পড় দেবে ধরে, আমি আগেই বলছি ক্লাসের শুরুতেই যে ভাই এটা কমেন্টের কম্পিটিশন না, কমেন্টের কম্পিটিশন যে তুমি কমেন্ট করবে আমি নাম পড়বো, তারপরে আমার চোখের সামনে যে নামগুলো আসে আমি উচ্চারণ করার চেষ্টা করি, কয়েকজনের নাম সামনে আসে বলি আই ক্লাস করতেছে 1100 জনের নাম নেওয়া দরকার। এরকম একদিন একটা লাইভ রাখবো নি যে শুধু নাম পড়ার লাইভ, তোমরা কমেন্ট করবে আমি নাম পড়তে থাকবো। এটা ওই ক্লাস না, এটা পড়ালেখার ক্লাস। আর কয়বার বলবো, দেখো আবার বলতেছি ভালো করে দেখো। সো দ্যাট এটা দুইভাবে থাকতে পারে, সো ড্যাশ ড্যাশ দ্যাট অথবা সো দ্যাট একসাথে। যদি সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকে তাহলে দেখবে আগে প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে। আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে সাবজেক্ট দিবে, ক্যান নট দিবে, ভার্ব ওয়ান দিবে। আগে যদি পাস্ট টেন্স থাকে অন্যদিকে সাবজেক্ট দিবে, কুড নট দিবে, ভার্ব ওয়ান দিবে। সো দ্যাট যদি একসাথে থাকে আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে সাবজেক্ট ক্যান ভার্ব ওয়ান, আগে পাস্ট টেন্স থাকলে অন্যদিকে সাবজেক্ট কুড প্লাস ভার্ব ওয়ান, এখানে নট থাকবে না। এবার দেখো আমি তোমাদেরকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। আমরা একটু আগে করছিলাম আমার ফোন হ্যাক করে কোনো, এই দেখো একটা কতগুলো মেসেজ আসতে দেখো সেকেন্ডে দেখছো, এটা হয় 1-2 মাস পরে হয় না। আমি আবার দেখা যাচ্ছে ওটিপি তোমরা দেখে ফেলো। আমার ফোন মানে আমার যে ফেসবুক পেজ মেজ এই যে যা কিছু আছে এগুলো অনেকেই মনে করো যে হ্যাক ট্যাক করার চেষ্টা করে আর কি মাঝে মাঝে। তো এরা মনে করো যে বারবার SMS দেয়, এই দেয় ওই দেয় সেই দেয়, দিয়ে ভাবে যে হ্যাক ট্যাক করে ফেলবে এরকম। মানে বুঝি না আমার ফোন হ্যাক করে তোমাদের কি লাভ যারা হ্যাক করতে চায়। এই যে এখনো কোড পাঠায়, মানে একবার কোড পাঠানো শুরু হইলে 200-300টা কোড আসে। দেখো তাহলে আমরা ধরো যদি হয় এরকম যে দা ম্যান ওয়াজ সো উইক দ্যাট ড্যাশ, বলো কি হবে। আচ্ছা এটা রুল নাম্বার দেওয়া হয়নি না, এটা রুল নাম্বার 7, এটা হচ্ছে রুল নাম্বার 7। বলো দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট ড্যাশ, বলো কি হবে। সেফটি দেওয়া না থাকলে তো কবে হ্যাক করে নিত। মোহাম্মদ নজরুল ধন্যবাদ ভাইয়া, এরকম কিছু হইলে আমি বলবো নি ইনশাল্লাহ। বলো কি হবে এখানে।
দেখো তাহলে আমরা প্রথমে কি লাগবে, প্রথমে আমাদের রুলস লাগবে, তাই না? তাহলে এখানে আমরা যদি দেখি যে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাটের ব্যবহার। সো ড্যাশ ড্যাশ দ্যাটের আগে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা জানি সো ড্যাশ ড্যাশ দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে কি হবে, সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে রুলস। এবার বাংলা অর্থ দেখি যে মানুষটা এতই দুর্বল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারছিল না। তাহলে দেখো সাবজেক্ট নিলাম হি, এরপরে কুড নট দিলাম, এরপরে ভার্ব ওয়ান দিলাম। বুঝতে পারছো? অঙ্কুর ক্যান নট দিবে না, দেখো এখানে ওয়াজ আছে না, পাস্ট টেন্স আছে না, তাহলে অন্যদিকে কি দিবে, কুড নট দিবে। প্রেজেন্ট থাকলে ক্যান নট দিতে। বলো বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে সো দ্যাটের ব্যবহার? বলো। না ক্লিয়ার হলে আরো করো। ধরো একটা সিম্পল বাক্য আছে এরকম যে উই ইট সো দ্যাট, বলো কি হবে? উই ইট সো দ্যাট। হ্যাঁ মার্জিয়া দিতে পারবে, সমস্যা নাই, ওটাও হবে। আস্তে আস্তে সবাই ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা তো আর কলেজ না, এটা যদি কলেজ হইতো যে মনে করো যে দরজা সামনে স্যার দাঁড়ায় আছে ভয় যাইতে পারতো না, এটা তো ধরো যে অনলাইন ক্লাস, তাও আবার ফ্রি, ইচ্ছা মতো আসে যায়। তো এই যাতায়াত ব্যবস্থা থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। রোজ শুক্রবার একেবারে এরকম যারা আছে আসা যাওয়া করে, ক্লাস করে না, হুদাই গ্রুপে আছে, এদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। আমি এখানে যদি টানা 3 দিন, আমার তো শুধু এই ক্লাস না, এর পাশাপাশি আমার পেইড ব্যাচের ক্লাস নিতে হয়, অ্যাডমিশন এইচএসসি দুইটারই। অ্যাডমিশনে আমাদের 3টা ব্যাচ, এইচএসসিতে 1টা ব্যাচ, 4টা ব্যাচের আমার ক্লাস নিতে হয় ইংলিশের, আর এটা ফ্রি ক্লাস। তো প্রত্যেক দিন আমার 2-3টা করে ক্লাস নিতে হয়। তো প্রত্যেক দিন আমি যদি 5 ঘন্টা দাঁড়ায় ক্লাস নিতে পারি, একটা মানুষ বাকি কাজ করতে পারি, তুমি বসে বসে ক্লাস করতে পারবে না কেন? আবার A+ চাই। দেখো উই ইট সো দ্যাট, তাহলে আমরা দেখতেছি ব্যবহারটা হচ্ছে সো দ্যাটের। কিসের? সো দ্যাটের। সো দ্যাট একসাথে আছে, আগে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। তাহলে সো দ্যাটের আগে প্রেজেন্ট টেন্স থাকলে অন্যদিকে কি করতে হবে? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমরা কি দিব? আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকি। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। তুমি এখানে অন্য কিছু দিতে পারো, কিন্তু মনে রাখবে সাবজেক্টের পরে ক্যান দিয়ে ভার্ব ওয়ান দিবে, সাবজেক্টের পরে ক্যান দিয়ে ভার্ব ওয়ান দিবে। বুঝতে পারছো? যারা চলে যাচ্ছে ক্লাস থেকে তাদেরকে ডেডিকেট করে একটা গান, চলে যাই পড়া চলের দল চলে যাই, ফ্রি ক্লাস থেকে চলে যাই, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়, খাঁচার পাখি কবু খাঁচায় ফেরে না, মনেরও পাখি। তো এসে পড়াশোনার দল ক্লাসে আসা যায়। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের লাস্ট রুলস, মানে কমপ্লিটিং সেন্টেন্সের লাস্ট রুলস, সেটা হচ্ছে কন্ডিশনালের ব্যবহার। তুমি 10% শিওর থাকো যে পরীক্ষাতে তুমি যেই প্রশ্নের উত্তর দিবা, মানে কমপ্লিটিং সেন্টেন্স, তুমি ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যে বোর্ডেরই স্টুডেন্ট হও না কেন, সেখানে দেখবে যে এটা থেকে তুমি কমন পাবে। কোনটা থেকে? এই প্রশ্ন থেকে কমন পাবে, কন্ডিশনাল। কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। এই যে আমি তোমাদের শর্ত দিই না ক্লাসের শুরুতে, যে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকো তাহলে শিখতে পারবে, যদি নিয়মিত পড়ালেখা করো তাহলে A+ পাবে।
এই যে আমি যদি দিয়ে একটা শর্ত দিই না তোমাদেরকে, তাহলে এই শর্ত দেওয়া কেন দিই, এই যে কন্ডিশন শর্ত। তো ইংরেজিতে এই কন্ডিশনালটা হচ্ছে ইফ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইফ দ্বারা। ইফের বাংলা কি? যদি। ইফের বাংলা কি? যদি। মনে থাকবে? আজকে কোনো বিরতি নাই। আজকের ক্লাসটা আর ধরো যে 15 থেকে 20 মিনিট হবে, তো তোমার আজকে কোনো বিরতি নাই, টানা ক্লাস। তাহলে কন্ডিশনাল মানে কি? কন্ডিশনাল মানে শর্ত। ইংরেজিতে শর্ত বুঝাইতে গেলে ইফ দ্বারা প্রকাশ করা হয়, যদি দ্বারা। আজকে 3-4 ঘন্টা ক্লাস না, আজকে 1.5 ঘন্টার ক্লাস, তাহলে যদি দ্বারা প্রকাশ করা হয়। তো এই কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, আর একটা থার্ড কন্ডিশনাল। তো আমরা জিরো কন্ডিশনাল দরকার নেই ইন্টারে, ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল দরকার। ফার্স্ট কন্ডিশনাল কি? ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকবে, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকবে। সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট টেন্স থাকবে। থার্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। আবার বলতেছি, দেখো বাক্যের মধ্যে তুমি যখনই ইফ দেখবে, বাক্যের মধ্যে তুমি যখন ইফ শব্দটা দেখতে পারবে তখনই বুঝে ফেলবে এটা হচ্ছে কন্ডিশনাল। এবার দেখবে ইফের সাথে যে স্ট্রাকচারটা আছে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। যদি ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল, যদি ইফের সাথে পাস্ট টেন্স থাকে তাহলে সেকেন্ড কন্ডিশনাল, যদি ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এখন তুমি দেখার পরে সেটা বুঝে ফেললে যে ভাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট, এটা রুল নাম্বার 8। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে তুমি বুঝে ফেললে কোনটা ফার্স্ট কন্ডিশনাল, কোনটা সেকেন্ড কন্ডিশনাল, কোনটা থার্ড কন্ডিশনাল। তাহলে পরে কি করবে? এরপরে ধরো ইফ প্লাস প্রেজেন্ট টেন্স আছে অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, তাহলে অন্যদিকে কি করবে? অন্যদিকে সাবজেক্ট দিবে। সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে, এই 4টার মধ্যে যে কোনো একটা দিবে, এরপরে ভার্ব 1 দিবে। মনে থাকবে? শ্যাল, উইল, ক্যান, মে 4টার মধ্যে যে কোনো একটা দিবে, তারপরে ভার্ব 1 দিবে। ইফের পরে যদি পাস্ট টেন্স থাকে অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল হয়, তাহলে অন্যদিকে কি করবে? অন্যদিকে সাবজেক্ট দিবে, এরপরে শুড অথবা উড অথবা মাইট অথবা কুড, এই 4টার মধ্যে একটা দিবে, তারপরে ভার্ব 1 দিবে। থার্ড কন্ডিশনাল ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে সাবজেক্ট দিবে, এরপরে শুড অথবা উড অথবা কুড অথবা মাইট, 4টার মধ্যে যে কোনো একটা দিবে, এরপরে হ্যাভ দিবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিবে। আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এই দুইটা হচ্ছে সেম রুলস। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। কালকে কিন্তু টেন্স পড়াইছি, তো আজকে মাথার উপর দিয়ে গেলে আমার কিছু করার নাই, কালকে আমি টেন্স পড়াইছি। এখানে শুধু হ্যাডটা সামনে চলে আসে, হ্যাড সাবজেক্ট প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, এরকম যদি থাকে এখানে এটাই হবে, সেম একটাই রুলস হবে থার্ড কন্ডিশনালেরটা। আমি আবার বলতেছি, ভালো করে দেখো, কারণ পরীক্ষাতে এখান থেকে রুলস পাবে মাস্ট, এখান থেকে তুমি কমন পাবে পরীক্ষাতে। ইফ দেখলেই বুঝে ফেলবে এটা হচ্ছে কন্ডিশনাল। এবার দেখো ইফের পরে কোন টেন্স আছে, ইফের পরে প্রেজেন্ট টেন্স আছে মানে ফার্স্ট কন্ডিশনাল। অতএব অন্যদিকে সাবজেক্ট শ্যাল, উইল, ক্যান, মে 4টার মধ্যে একটা, তারপরে ভার্ব 1। ইফের সাথে পাস্ট টেন্স আছে অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল, তাহলে অন্যদিকে কি করবে? সাবজেক্ট, শুড, উড, কুড, মাইট 4টার মধ্যে একটা, ভার্ব 1। ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স আছে অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, তাহলে থার্ড কন্ডিশনাল। অন্যদিকে কি করবে? সাবজেক্ট দিবে, শুড, উড, কুড, মাইট 4টার মধ্যে একটা দিবে, হ্যাভ দিবে, ভার্বের 3 নাম্বার ফর্ম দিবে। এটা 30 সেকেন্ড সময় দিচ্ছি, দেখে নাও। 30 সেকেন্ডের মধ্যে এই রুলসটা দেখে নাও। তোমাদের যে 30 সেকেন্ড সময় দিলাম, এই 30 সেকেন্ডের মধ্যে এই রুলসটা দেখে নাও। 30 সেকেন্ডের মধ্যে টেন্স ক্লাস কই পাবো? গতকালকে হয়েছে, গতকালকে যে ইংলিশ ক্লাস সেটাই হয়েছে টেন্সের উপরে।
না, হ্যাডের আগে ইফ থাকবে না মাইশা, হেডের আগে ইফ থাকবে না, হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। নুসরাত সব সময় না, আমরা এখানে হচ্ছে অ্যাক্টিভিটি চেক করে দেখি। হ্যাঁ, তো তোমার আইডিতে ঢুকে দেখবো যে তুমি ক্লাস করো কিনা। ক্লাস করলে তো অবশ্যই ক্লাসে একটা রিয়াক্ট দিবে, তারপরে মনে করো কমেন্ট করবে, তাই না? তো দেখা যাচ্ছে তুমি কমেন্ট রিয়াক্ট কোনো কিছু করো না, তার মানে তোমার অ্যাক্টিভিটি দেখাবে না, তখন তোমাকে গ্রুপ থেকে রিমুভ করা হবে, তাছাড়া না। দেখো এবার হচ্ছে আমরা যদি বলি ইফ আই হ্যাড সিন হার, বলো এখানে কি হবে? ভাই তোমাদেরকে রিমুভ করার কোনো ইচ্ছা নাই, একটা সিঙ্গেল স্টুডেন্টকেও রিমুভ করার আমাদের কোনো ইচ্ছা নাই। তোমরা ফ্রি ক্লাস করতেছো, কিন্তু তোমরা কল্পনা করতে পারবে না যে এখানে আমাদের কত টাকা খরচ হয় তোমাদের ফ্রি ক্লাস নিতে। এই যে প্রত্যেক দিন যে 5টা ক্লাস করতেছো, এই 5টা ক্লাসে প্রত্যেকটা টিচারকে একটা সম্মানই দিতে হয়। তো তোমরা যে টোটাল 120টা ক্লাস করবে, এইটাতে আমাকে প্রত্যেকটা টিচারকে একটা সম্মানই দিতে হবে। এই যে টানা 1 মাস ক্লাস করবে, এই 1 মাসে আমাদের অফিস স্টাফদের একটা বেতন আছে, এই 1 মাসে অফিসের একটা খরচ আছে। এই যে তোমরা অলরেডি অ্যাড হয়েছো না, এই অ্যাড হওয়ার জন্য তোমাদের এই যে SMS গেছে, তোমরা ফ্রিতে SMS পাইছো, OTP পাইছো, রেজিস্ট্রেশন করছো, আমাদের পার SMS এ 40 পয়সা করে খরচ হয়েছে, ফ্রিতে SMS এ এটা 80 পয়সা করে খরচ হয়েছে, মানে পার স্টুডেন্ট অলরেডি আমরা কয়েকশো করে টাকা খরচ করছি। এরপরে তোমাদের জন্য গিফট আছে, এই যে স্মার্টফোন আছে 2টা, 200 টি-শার্ট আছে, ক্রেস্ট আছে, ডায়েরি আছে, রিচার্জ আছে, এই যে কোর্সে ডিসকাউন্ট আছে। তো সব কিছু মিলায়ে এখানে তোমার আমাদের এই ফ্রি কোর্সেও ধরো যে কাছাকাছি 8 থেকে 10 লক্ষ টাকা খরচ তোমাদের ফ্রিতে পারে, তুমি ফ্রিতে পাচ্ছ, কিন্তু আমাদের সব কিছু তো ফ্রিতে না। তো এই যে এই ফ্রি কোর্সে আমাদের 8 থেকে 10 লক্ষ টাকার উপরে খরচ। তো আমরা এত টাকা খরচ করতেছি স্টুডেন্টদের পিছনে, কাউকে রিমুভ মারার জন্য গ্রুপ থেকে না, কিন্তু কিছু করার না। এখন একটা স্টুডেন্ট ক্লাস কিচ্ছু করে না, হুদাই গ্রুপে আসে। আমরা কথা দিছি কি, আমরা কথা দিছি এই গ্রুপে 10,000 স্টুডেন্টকে যুক্ত করব, সেই 10,000 স্টুডেন্টই টেস্ট পরীক্ষায় A+ পাবে। এই 10,000 স্টুডেন্টের মধ্যে অর্ধেক স্টুডেন্ট ক্লাস করতেছে, বাকি অর্ধেক স্টুডেন্ট ক্লাস করে না। এখন এই গ্রুপে আছে কিন্তু ক্লাস করে না, টেস্ট পরীক্ষা হইল, টেস্ট পরীক্ষার পরে এই স্টুডেন্ট প্রমাণ সহ স্ক্রিনশট সহ একটা গ্রুপে পোস্ট করলো, ভিডিও সহ, যে বনি ভাই একটা বাটপার, বনি ভাই একটা চিটার, একটা প্রতারক। বনি ভাই বলছিল যে ফ্রি কোর্স করাবে, সেই ফ্রি কোর্সে যারা গ্রুপে অ্যাড থাকবে সবাই A+ পাবে, কিন্তু আমি 2 সাবজেক্টে ফেল করছি। এখন ভাই ও যে ক্লাস করেনি ওইটা কিন্তু ওই পোস্টে উল্লেখ করবে না, বা কেউ দেখতেও যাবে না, সবাই তখন ওখানে ধুয়ে দিবে আমাকে, বলবে হ্যাঁ এর ক্লাস করছি, এ তো ক্লাসে গল্প করে, হ্যাঁ এদের ক্লাস করছি, এরা ভালো না। বাংলাদেশে অনলাইনে হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, যারা সবাই আমার বন্ধু না, অনেকে আছে আমার পিছনে লেগে আছে, যারা চায় একে বাস দিতে। বিশ্বাস না হলে তুমি বিভিন্ন গ্রুপে পোস্ট করে দেখবে আমার একটা ছবি দিয়ে, আমাদের যে কোনো টিচারের ছবি দিয়ে, যে এদের ক্লাস কেমন লাগে, দেখবে 10টা ভালো কমেন্ট আসবে, 2-3টা নেগেটিভ কমেন্ট আসবে। ওই 2-3টা আমাদের চিনেও না, আমাদের প্ল্যাটফর্ম কীভাবে ক্লাস নেই, কই ক্লাস নেই চিনেও না, জানেও না, কিন্তু ঠিকই 2-4টা গাল দিয়ে চলে যাবে। তো এই জন্যই এই যে যারা ক্লাস করে না এদেরকে আমরা গ্রুপ থেকে রিমুভ করব। ভাই তুমি ক্লাসই করো না, তোমাকে আমার দরকার নেই, তুমি হুদাই গ্রুপে থেকে মান সম্মান নষ্ট করো না। এই 5,000 জন গ্রুপে থাকবে, এখানে নতুন ধরো অলরেডি আমাদের 11,500+ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে, তাহলে এখানে আরও যে 1,500 স্টুডেন্ট গ্রুপে অ্যাড হইতে পারেনি, এদেরকে তখন এখানে অ্যাড করব, আরও রেজিস্ট্রেশন করাবো, তাদেরকে গ্রুপে অ্যাড করাবো, বাকিদের সুযোগ দিব যারা সত্যিকার অর্থে ক্লাস করতে চায়। যারা ক্লাস করে না তাদের দরকার আছে? দরকার নাই। তাহলে দেখো, তাহলে এখানে আমরা কি করব, ইফ আই হ্যাড সিন হার, দেখো আমাদের প্রথমে রুলস জানতে হবে, তাই না? আমাদের কি জানতে হবে? রুলস জানতে হবে। ইফ আছে তার মানে এটা হচ্ছে কন্ডিশনাল, ইফ আছে মানে কি, এটা হচ্ছে কন্ডিশনাল। এবার আমাকে দেখতে হবে ইফের সাথে কোন টেন্স আছে, সাবজেক্ট হ্যাড ভার্বের 3 নাম্বার ফর্ম, তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, তাই না? যে ইফের পরে সাবজেক্ট হ্যাড ভার্বের 3 নাম্বার ফর্ম, মানে ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স, থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা অন্যদিকে কি করব, সাবজেক্ট দিব, শুড, উড, কুড, মাইট, 4টার মধ্যে একটা দিব, এরপরে হ্যাভ দিব, ভার্বের 3 নাম্বার ফর্ম দিব। তাহলে এবার বাংলা অর্থ, এটা হচ্ছে রুলস, এবার বাংলা অর্থ দেখি। ইফ আই হ্যাড সিন হার, যদি আমি তাকে দেখতাম বা যদি তার সাথে আমার দেখা হইতো, I would
হ্যাভ told her the news। আমি তাকে এই খবরটা দিতাম যদি তার সাথে আমার দেখা হইতো। তাহলে আমরা এখানে সাবজেক্ট দিলাম, শুড উড কুড মাইটের মধ্যে উড দিলাম, হ্যাভ দিলাম, এরপর ভার্বের 3 নাম্বার ফর্ম দিলাম। বুঝতে পারছো? ওই যে তখন থেকে আমার ফোনে ওটিপি দেওয়া শুরু হয়েছে, এখনো প্রতি সেকেন্ডে একটা একটা করে ওটিপি আসতেছে আমার ফোনে। আমি লাইভ ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে বলতেছি, দাঁড়া। দাঁড়াও। আচ্ছা, তাহলে দেখো এখানে বুঝতে পারছো। আমি যদি অন্য আরেকটা উদাহরণ তোমাদেরকে দেই, ধরো একটা বাক্য আছে, ইফ শি ওয়ান্টেড, বলো কি হবে? তোমরা প্র্যাকটিস করো, বলো ইফ শি ওয়ান্টেড। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে আছে কি, ইফ শি ওয়ান্টেড। তাহলে আমরা প্রথমে রুলস দেখবো, তাই না, যে রুলসটা কোন রুলস থেকে আসে। তাহলে দেখো ইফ আছে, এরপরে ইফ থাকা মানে এটা হচ্ছে কন্ডিশনাল, এটা কি কন্ডিশনাল। এবার আমাকে দেখতে হবে যে ইফের পরে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি পাস্ট পারফেক্ট টেন্স। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, তার মানে পাস্ট টেন্স। তাহলে ইফের পরে পাস্ট টেন্স থাকলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তাই না। তাহলে সেকেন্ড কন্ডিশনাল হইলে অন্যদিকে আমরা কি করব, অন্যদিকে সাবজেক্ট দিব, তারপরে শুড উড কুড মাইট এগুলোর মধ্যে একটা দিব, এরপরে ভার্ব 1 দিব, তাই না। এটা রুল ছিল না। এবার দেখো ইফ শি ওয়ান্টেড, যদি সে চাইতো, আই উড লাভ হার, যদি সে চাইতো তাহলে আমি তাকে ভালোবাসতাম। সে চাই না, তাহলে ভালোবেসে লাভ আছে, শেখা খায়, এরকম। শি কুড মেক এ গুড রেজাল্ট হবে, আই উড গো উইথ হার, তাও হবে। তোমরা যাই দাও, সাবজেক্ট দিবে, শুড কুড মাইটের মধ্যে একটা দিবে, ভার্বের 1 নাম্বার ফর্ম দিবে। এই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কিন্তু ছোট ছোট 1-2টা জিনিস জানে রাখো। প্রথম জিনিস, যদি কখনো উইথ এ ভিউ টু পাও, কি উইথ এ ভিউ টু, তাহলে মনে রাখবে উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। হোয়েন থাকলে পাস্ট টেন্স করবে, হোয়েন থাকলে এরপরে সাধারণত পাস্ট টেন্স করবে। এরপর হোয়াইলের ব্যাপারটা পরে শিখাবেনি। এবার দেখো, যদি অনেক সময় বিভিন্ন প্রবাদ থাকে, কি প্রবাদ, যেমন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান,
এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, মানে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, প্রকৃত বন্ধুই হচ্ছে সে, মানে এই যে আছে না যে বিপদের সময় যে পাশে থাকে সে হচ্ছে প্রকৃত বন্ধু। ওই যে দুই বন্ধু আর ভাল্লুকের গল্প পড়োনি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন, এরকম কিছু প্রবাদ আছে সেগুলো। তোমাদের যে রুলসগুলো শিখাইলাম, এরপরে উইথ এ ভিউ টু হোয়েন প্রবাদ, এগুলোর পরেও যে এমন কিছু আছে যেটা তুমি কখনো চোখ দিয়ে দেখোনি, তাহলে সিম্পল জিনিস, সেন্টেন্সের দুইটা অংশ, একটা অংশ পরীক্ষাতে দেওয়া থাকবে, আরেকটা অংশ তোমাকে লিখতে হবে। যে অংশটুকু দেওয়া থাকবে ওইটা যে টেন্সে থাকবে, বাকি অংশটুকু সেই টেন্সে করে দিবে। বুঝতে পারছো? দেখে এখানে যেই টেন্স এদিকে সেই টেন্স, এখানে প্রেজেন্ট থাকলে ওখানে প্রেজেন্ট, এখানে পাস্ট থাকলে ওখানে পাস্ট, এভাবে দেখে দেখে করে দিবে টেন্স ফলো করে। এই হচ্ছে তোমাদের মনে করো কমপ্লিটিং সেন্টেন্স। অ্যান্ড কমপ্লিটিং সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব, তবে প্র্যাকটিস অন্য দিন করবো। তোমাদের হোমওয়ার্ক আগে, তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে এই পর্যন্ত 2016 থেকে 2019 পর্যন্ত যেই বোর্ড কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলো সবাই প্র্যাকটিস করবে বাসায়, নিজে নিজে প্র্যাকটিস করবে। তারপরে আগামী দিন আমি তোমাদেরকে আবার কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস করাই দিব, মনে থাকবে? ক্লিয়ার? অন্যান্য দিনের মতো আজকেও এই গ্রুপেও একটা ভিডিও দিব, পেজগুলোতেও ভিডিও দিব। তোমরা যেহেতু আজকে অল্প ক্লাস হলো, এখন তো রাত জেগেই থাকবে, তোমরা সবাই গত দিনের মতো রিভিউ দিয়ে বাকিদের জানাই দিবে যে আমাদের ক্লাসগুলো কত সুন্দর হচ্ছে। অলরেডি কিন্তু আমাদের এই সপ্তাহে 6 দিনের মধ্যে 3 দিন ক্লাস শেষ, এরপরে আবার আগামী আরও 3 দিন ক্লাস আছে এই সপ্তাহের মধ্যে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তো এই 3 দিনের বাকি ক্লাসগুলো খুব ভালোভাবে করবে। আমি আগেও বলছি, এখনও বলতেছি, দেখো ক্লাস সবাই করতেছে না, অর্ধেক স্টুডেন্ট ক্লাস করতেছে, অর্ধেক স্টুডেন্ট ক্লাস করতেছে না। যেই অর্ধেক স্টুডেন্ট ক্লাস করে না এদের কপালে দুঃখ আছে, এদেরকে শুক্রবারে গ্রুপ থেকে রিমুভ মারা হবে। বুঝতে পারছো? তো সবাই ভালো থাকো। গলা ভেঙে গেছে ক্লাস নিতে নিতে, গত 3 দিন ধরে ক্লাস নিচ্ছি অনেকগুলা, কোমর ব্যথা শুরু হয়ে গেছে ক্লাস নিতে, পা ব্যথা শুরু হয়ে গেছে। তো সবাই একটু দোয়া করো ভাইয়াদের জন্য, ভাইয়ারা যেন সুস্থ থেকে ক্লাস নিতে পারে। যেমন তোমাদের ইমরান ভাইয়া অলরেডি বাড়িতে চলে গেছে, দেখো তোমাদের রুটিনে যুক্তিবিদ্যার ক্লাস হচ্ছে না। তো যুক্তিবিদ্যার ক্লাসের জন্য হচ্ছে না, তোমাদের যে যুক্তিবিদ্যার টিচার ইমরান ভাইয়া প্রচুর অসুস্থ, পরে আঙ্কেল আসে ডাক্তার দেখে বাসায় নিয়ে চলে গেছে, ও বেড রেস্টে আছে। এরপরে তোমাদের তাজরিন আপু আজকে সমাজকর্মের ক্লাস নিল, ম্যাডাম কিন্তু অসুস্থ। ইশরাত আপুর ক্লাস আছে আগামীকাল, বা অলরেডি ইতিহাসের ক্লাস আছে, আপু কিন্তু অসুস্থ। তো তোমাদের এই যে টিচার ম্যাডামরা অনেকে অসুস্থ, ভাইয়া আপুদের জন্য দোয়া করো যাতে করে সুস্থ থেকে সামনের দিনগুলোতে ঠিকভাবে ক্লাস নিতে পারি। আমরা তোমাদের যে দায়িত্ব নিছি যে 1 মাসের মধ্যে সব শেষ করাই দেবো, তোমরা যেন টেস্ট পরীক্ষায় A+ পাও, সেই দায়িত্ব যেন পালন করতে পারি। এই জন্য ভাইয়াদের জন্য একটু দোয়া করো। আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও, আমাদের জন্য দোয়া করতে পারো সবার জন্য। আর তোমরা নিয়মিত ক্লাস করো ভাই, সিরিয়াস হও। শুরুর দিনে সিরিয়াস থাকা হয় না, অনেকেই দেখি শুরুর দিকে প্রচুর সিরিয়াস থাকে, যে ফাটাই ফেলবো, ঠিক আছে ক্লাস করব, এরকম অনেক সিরিয়াস থাকে। কিন্তু 1-2 দিন ক্লাস হওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে এই সিরিয়াসনেসটা ধরে রাখতে পারে না। তখন কি করে? তখন মনে করো যে পিছাই পড়ে অনেক। তো সিরিয়াসনেস শুরুতে যেমন ছিল, এখন ওইভাবে ধরে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।